এডিটিং এর ক্ষেত্রে, বিশেষ করে ফিকশন এডিটিং এ যেহেতু স্ক্রিপ্টে একটা স্ট্রাকচার থাকে, এডিটিং টেবিলে এসে যে খুব একটা স্ট্রাকচার নিয়ে অদল বদল করা যায় তা নয়। কিন্তু আবার আহ, যদি সেরকম ধরনের স্ট্রাকচারাল ছবি থাকে যেখানে দ্য স্ট্রাকচার ইটসেলফ হ্যাজ গট আ সার্টেন কাইন্ড অফ নন লিনিয়ার অ্যাপ্রোচ, তাহলে কিন্তু করা যায়। যেটা ঋতুর ছবি আবহমানে করতে পেরেছিলাম, কারণ সেখানে স্ক্রিপ্টে এক ধরনের নন লিনিয়ারিটি ছিল, যেটা পরবর্তীকালে এডিটিং এও আমরা অনেকটা আরো বেশি আরোপ করি নন লিনিয়ারিটি। মানে স্ক্রিপ্টে যদি এবিসিডি থাকে এবং এবিসিডির মধ্যে যদি একটু টাইম ল্যাপস ইত্যাদি ব্যাক অ্যান্ড ফর্থ টাইম নিয়ে খেলা, স্পেস নিয়ে খেলা, এটা যদি থাকে, তখন আমরা কিন্তু আবার আহ, পরবর্তীকালে 10 নম্বর সিন দিয়ে হয়তো পুরো ছবিটা শুরু হলো, এরকমও হয়েছে। 10 নম্বর সিনের পরে হয়তো 5 নম্বর সিন এলো। এইটা তখনই করা সম্ভব যখন স্ক্রিপ্টে এটার কোনো হিন্ট দেওয়া আছে, এবং এই নাড়াচাড়া করলে স্ট্রাকচারালি জিনিসটা আরো বেশি উন্নত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্ক্রিপ্টে যে ধরনের স্ট্রাকচারটা আছে সেই ধরনের স্ট্রাকচার অনুসরণ করলেই যথেষ্ট, কিন্তু সেটা না করলে, একটু অন্য ধরনের করলে যে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে, সেটা কিন্তু সবসময় থাকে না, মাঝে মাঝে থাকে। আহ আবহমানে ছিল, চিত্রাঙ্গদাতে কিন্তু সত্যি কথা বলতে কি, ছবি স্ক্রিপ্টে যে ধরনের সিন ডিভিশন ছিল, এডিটিং টেবিলে গিয়ে কিন্তু সেটা ব্রেক করা হয়। তখন আমরা ছবিটা ইনফ্যাক্ট শুরুই করি আমরা পরবর্তীকালের অনেক পরের একটা সিন দিয়ে, যেটা প্রথম দিকে এনে তারপর সিনেমাতে আমরা ঢুকি। সেখানে এডিট টেবিলে অনেক কিছু পাল্টায়, চিত্রাঙ্গদাতে অনেক কিছু পাল্টায়, এবং সেই পাল্টানোটা কিন্তু করাই হয়েছিল যাতে চিত্রাঙ্গদা ছবিতে যে ধরনের স্ট্রাকচার স্ক্রিপ্টে ছিল সেটাকে ভেঙে ফেলার আরো বেশি স্কোপ ছিল পরবর্তীকালে এডিটিং টেবিলে গিয়ে। আহ সাম্প্রতিককালে ওর একটা ছোটখাটো উদাহরণ হচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা। তাতেও সিন নিয়ে অল্প নাড়াচাড়া করার আমরা স্কোপ পেয়েছি এডিটিং টেবিলে, যে পরপর কিছু সিন আমাদের পছন্দ হচ্ছিল না যাতে পরপর আসুক, তাদের মধ্যে এমন কিছু অন্যান্য সিন এনে ব্রেক করে দেওয়া হয়েছে যাতে সেই স্ট্রাকচারটা আরো বেশি ইন্টারেস্টিং লাগে। এখন এইটা কিন্তু তখনই সম্ভব যখন আমরা বুঝতে পারবো যে নতুন যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা কতটা দর্শক বোধগম্য হচ্ছে। এমন একটা জিনিস করলাম যেটা দর্শকরা ধরতে পারছে না কিন্তু আমরা করে খুব খুশি, সেটার কোনো মানে নেই। বরঞ্চ এমন একটা কিছু করা হোক যেটা আমরাও খুশি হলাম এবং দর্শকদেরও কাছে ধরা পড়লো যে হ্যাঁ, এটার মধ্যে একটা অন্য ধরনের কারুকার্য করা হয়েছে, যেটা একটা অন্য ধরনের ন্যারেটিভ তৈরি করছে, যে ন্যারেটিভের একটা অন্য রকমের মাত্রা আছে। এইটা কিন্তু তখনই সম্ভব সেটার বীজ যদি স্ক্রিপ্টে থাকে। সেটার বীজ যদি স্ক্রিপ্টে না থাকে তখন কিন্তু এটা করা মুশকিল এবং করা যায়ও না। এডিটিং করতে গিয়ে আমার কাছে প্রাথমিকভাবে যেটা খুব প্রয়োজনীয় জিনিস বলে মনে হয় অ্যাক্টিং। অ্যাক্টিংটা হয় দুভাবে, এক হচ্ছে ডায়ালগ বলে অ্যাক্টিং, আরেক হচ্ছে ডায়ালগ না বলে অ্যাক্টিং। এবং ডায়ালগ না বলে অ্যাক্টিং একটা হচ্ছে রিয়াকশন টু সার্টেন ডায়ালগস, এবং আরেকটা হচ্ছে ডায়ালগ বলার আগে অ্যাক্টিং, ডায়ালগ বলার পরে অ্যাক্টিং। সাধারণত আমি যেটা দেখেছি যে লম্বা টেক্স না হলে, ছোট ছোট টেক্স হলে ডায়ালগ বলার পরের অ্যাক্টিংটা খুব একটা থাকে না, ডায়ালগ বলার আগেই যে রিয়াকশনটুকু দিয়ে অ্যাক্টিংটা থাকে সেটা থাকে। যার জন্য আমার এখনো মনে হয় যে দর্শক কানেক্টস উইথ আ ফিল্ম থ্রু অ্যাক্টিং। সুতরাং যতটা পারবো সেই অ্যাক্টিংটা যেন আমি তুলে ধরতে পারি, ভ্যালিড পোর্শনস,
সেটা তুলে ধরতে পারলেই কিন্তু একটা সিন তার পরিপূর্ণতা পায়। তা না হলে যেটা হয় যে অ্যাক্টিংটা ঠিকভাবে ধরা না পড়লে কিন্তু একটা সিনের গুণ ধরা পড়বে না, বা একটা সিনের যে মজা সেটা কখনো আসবে না, একটা সিনের যে ইন্টেন্সিটি সেটা কখনো প্রকাশ পাবে না, অথবা ডেন্সিটি। যার জন্য আমার মনে হয় যে ডায়ালগ ডেলিভারির আগে যে পোর্শনের অ্যাক্টিং, সেটা যদি একটুখানি থাকে অ্যাজ এ সেন্স অফ রিয়াকশন, সেটা ওভারল্যাপ ডায়ালগও হতে পারে কিংবা অ্যাজ আ পজও হতে পারে, সেইটা যদি থাকে আমার মনে হয় একটা ইন্টারেস্টিং এডিটিং প্যাটার্ন তৈরি হয়। আমি চেষ্টা করি ভীষণভাবে ওভারল্যাপ ডায়ালগ এডিটিং এ বিশ্বাস করতে। অনেক সময় সম্ভব হয়, অনেক সময় হয় না, বিকজ অফ দ্য নেচার অফ দ্য পারফরমেন্স। সুতরাং আমি যেটা চেষ্টা করি যে একটা সিনের মধ্যে বা কতগুলো শটের মধ্যে যে সেন্স অফ ড্রামা আছে, যে ডেন্সিটি আছে, সেটা যেন সর্বাগ্রে বেরোয় এবং সেইটা যেন মূল হয়ে থাকে। কারণ সেই কানেকশনটা যদি অডিয়েন্সের সঙ্গে না হয়, অডিয়েন্স ছবিটার থেকে বেরিয়ে যাবে। আমার আগে যারা এডিটিং করে গেছেন তাদের কাজ আমার ভালো লাগে, হচ্ছে ডেফিনেটলি ভালো লাগে রমেশ যোশীর কাজ, অর্ধেন্দু চ্যাটার্জির কাজ। এই দুজনের নামই স্পষ্টভাবে মনে আছে। আহ, অবশ্যই আহ, ঋষিকেশ মুখার্জির কাজ খুবই ইন্টারেস্টিং লাগে। আহ, আর যদি পশ্চিম জগতের কারুর কাজ বলে মনে হয় ভালো লাগে, তাহলে আমি বলবো এরাল্ডো ডা রোমা। ওনার কাজ আমার খুব ভালো লাগে। রাগেরিও মাস্ত্রিয়নি, ওনার কাজ আমার খুব ভালো লাগে। এবং ডেফিনেটলি থেলমা স্কুননেকার, ওর কাজ ভীষণই ইন্টারেস্টিং লাগে। এই আর কি, এদের কাজই আমার যথেষ্ট ভালো লাগে। ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবাংলার তাবড় তাবড় ভালো ভালো ক্যামেরাম্যানদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এত বছর কাজ করার সুবাদেই এটা ঘটেছে। আহ, অভিক মুখোপাধ্যায়, রঞ্জন পালিত, সৌমিক হালদার, শুভঙ্কর ভড় আধুনিক আধুনিক যুগের মধ্যে, আহ, এদের সঙ্গে কাজ করার একটা দারুণ সুবিধে। এবং এই সুবিধেটা আমি বলবো আমার এডিটিং এ নিশ্চয়ই তার একটা ছায়া ফেলেছে। সবাই ভালো ক্যামেরাম্যান আমি যাদের সঙ্গে কাজ করেছি, তবে সত্যি কথা বলতে কি, আমার অভিক মুখোপাধ্যায়ের ফটোগ্রাফ করা সিনেমা কাজ করতে দারুণ সুবিধা হয়। প্রথমত আমি ছবিটা দেখলেই বুঝতে পারি এটা অভিকের শুট করা, এবং সামহাও আমি দেখেছি অভিকের শুট করার মধ্যে একটা অদ্ভুত শট টু শট ছন্দ থাকে, যেটা আমায় সামহাও এডিটিং এ খুব সাহায্য করে। সেটা কিভাবে সম্ভব আমি জানি না, সেটা এখন তার অভিকের সেন্স অফ কম্পোজিশন বা সেন্স অফ লাইটিং বা হয়তো দুটোই, এটা কিন্তু আমাকে একটা অদ্ভুত ধরনের কামনেস যোগায় এই ওয়াইল্ড অ্যান্ড এডিটিং। সম্প্রতি একটা আবার অভিকের সঙ্গে কাজ করার, অভিকের ফটোগ্রাফ করা একটা ছবিতে কাজ করার সুযোগ হলো, অ্যান্ড ডেফিনেটলি আই ওয়াজ অ্যাট পিস উইথ মাই সেলফ যখন ওটাতে কাজ করছিলাম। অন্যান্য অনেকে, মানে যাদের সঙ্গে যাদের ক্যামেরায় কাজ করার সুযোগ হয়েছে, কোথাও না কোথাও হয়তো মনে হয়েছে এই জায়গাটা একটু এরকম হলে হয়তো ভালো হতো। অভিকের কাজের ক্ষেত্রে কিন্তু সেটা আমার কখনো হয়নি। যেগুলো পেয়েছি সেগুলো মানে কিরকম যেন, যাকে বলে খাপে খাপে একেবারে মিলেমিশে গেছিল। এবং একটা শট থেকে একটা শট কাট করে যখন যাচ্ছি, তখন ট্রানজিশনস গুলো দে ওয়ার লুকিং সো স্মুথ, দ্য কাটস ওয়ার লুকিং সো স্মুথ। এইটা আমার কিন্তু আমি বলবো সামহাও অভিকের ক্যামেরার কাজ করাতেই আমার মনে হয় এটা যথেষ্ট সম্ভব হয়েছিল। লাস্ট ইয়ার ছবিটাতে একটা সুবিধা হয়েছিল, ইট ওয়াজ শট ইন মাল্টি ক্যামেরা, মানে মিনিমাম দুটো ক্যামেরা তো কাজ করতেই, অনেক সময় তিনটে ক্যামেরাতে হয়েছিল। তাতে যেটা হয়েছিল যে, কারণ আমার যেটা মনে হয় তাতে খুব বড় বড় স্টারেরা কাজ করেছিল লাস্ট ইয়ার ছবিটাতে।
বচ্চন সাহেব ছিল, অর্জুন রামপাল, প্রীতি জিন্টা। সুতরাং এইসব আর্টিস্টদের নিয়ে বারবার বোধহয় এক একটা করে সিন বা এক একটা করে শট তোলানো সম্ভব নয় একই ধরনের অভিনয় করে, যার জন্য দু তিনটে ক্যামেরায় করে অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেলে সাহায্য নেওয়া হয়েছিল। তাতে যেটা হয়েছিল যে একটা এডিটিং এর মজা পেয়েছিলাম, এই যে মাল্টি ক্যামেরা সেটআপে এডিটিং মানে সিনেমাটা তোলা হয়েছিল, তাতে সেন্স অফ কন্টিনিউইটি ইত্যাদি খুব সুন্দর তো ছিলই, এবং একটা অদ্ভুত ধরনের রিদম তৈরি হয়েছিল ওভারঅল সিন বিল্ড আপে, যেটা আমাকে খুব আনন্দ দিয়েছিল। ওটিটির এডিটিং এ একটা জিনিস দেখেছি, একজন ভদ্রলোক আউট অফ ফোকাসে ক্যামেরার দিকে হেঁটে আসছে, হেঁটে আসছে এবং হেঁটেও আসছে। আমি ধৈর্য ধরে আছি যে সে আউট অফ ফোকাসে আসছে, কখন ফোকাসে আসবে। আর সেই যে হেঁটে আসছে, এতক্ষণ ধরে যে দেখছি, এর মধ্যে কি আছে, রহস্যটা কি বা মজাটা কি বা কেন? দেখলাম কিছুই না, সে শুধু হেঁটেই এলো, আউট অফ ফোকাস থেকে অনেক পরে ফোকাসে এলো, এসে হেঁটে ক্যামেরা পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। তখন আমার মনে হলো যে এই সবটা কেন। আই এম কোয়াইট শিওর এটা যদি সিনেমা হতো এই শটটা রাখা হতো না, কিন্তু ওটিটি বলে সামাও রাখা হচ্ছে। তারপর ডায়ালগ দিয়ে খুব রাগ টাগ করে নানা রকম ইমোশনাল আফিভাল হয়ে একজন চরিত্র ক্যামেরার থেকে মুখ ঘুরিয়ে অ্যাওয়ে ফ্রম দ্য ক্যামেরা চলে গেল, তো ঠিক আছে গেল, কিন্তু আমি এটা দেখছি চলে তো যাচ্ছেই, কেন এটা, আমি এখানে এটা দেখে আমার কি লাভ হবে, মানে হাউ ইজ ইট অ্যাডিং টু দ্য হোল ড্রামা? এটা কি কোনো ওটিটির কোনো ল্যাঙ্গুয়েজগত কোনো পার্থক্য আনছে এডিটিং এ, না কি আমি ধরতে পারছি না। কিন্তু এই এডিটিং স্টাইলটাই বা কেন সেটাও আমি বুঝতে পারছি না। এটা কি মূলত এই করার জন্য যে ওটিটির দর্শকরা একটু বিক্ষিপ্ত থাকে ছবি দেখার থেকে, যার জন্য একটু না ধরলে যদি পর পর টু দ্য পয়েন্ট জিনিসগুলো দেওয়া হয়, তাহলে তারা মূল জায়গাটা মিস করে যাবে, তাই জন্যই এই ল্যাগ গুলো আসছে নাকি, আমি এটা ধরতে পারি না। এবং এটা আমি দেশজ ওটিটিতেই মেইনলি দেখছি, বিদেশের ওটিটিতে কিন্তু দেখি না, বরঞ্চ বিদেশের ওটিটিতে কিন্তু আমি অনেক সিনেমা চিত্র এডিটিং দেখতে পাই, মানে সিনেমা হলে একটা যেটা এডিটিং হতো সেই এডিটিংটা কিন্তু তাদের ওটিটিতেও পাই। সিনেমা এক্সিস্ট করবে, কিন্তু কি ফরম্যাটে করবে বা আমি বলতে পারছি না এখন, সেটা পুরোটাই একটা মোবাইলের মধ্যে চলে আসবে বা ট্যাবের মধ্যে চলে আসবে, না ওটিটিতেই বিরাজ করবে সেটা বলতে পারছি না। হলে গিয়ে সিনেমা দেখাটা আহ, ভীষণভাবে কমে গেছে, শুধু কমে গেছে না, সম্প্রতি মার্টিন স্করসেজির একটা লেখা পড়ছিলাম যে উনি হলে গিয়ে সিনেমা দেখেনি না, কারণ দর্শকের আচার আচরণ ভীষণ খারাপ হয়ে গেছে। সেটা আমারও মনে হয়, দর্শক মানে ইনফ্যাক্ট আমি কালকেই একটা ছবি দেখতে গিয়েছিলাম, সেখানে সারাক্ষণ আমাদের পিছনে যারা বসেছিলেন কথা বলে গেলেন, এবং কথা বলে গেলেন অন্য জিনিস নিয়ে, মানে সিনেমাটা তাদের যদি পছন্দ না হয় আমার মনে হয় তাহলে উঠে চলে যাক কিংবা চুপ করে বসে, কিন্তু তা না, কথা বলে যাচ্ছে, মোবাইল দেখছে, সামনে যারা লোক আছে তারা মনের আনন্দে মোবাইল দেখছে, তার পেছনের লোকের যদি অসুবিধা হবে হচ্ছে ওই মোবাইলের স্ক্রিনের আলোতে ভ্রুক্ষেপ নেই। তারপরে সিনেমা দেখতে যখন বসেছি তার একটু পরেই এসে বিভিন্ন লোকে তারা সব খাবার সার্ভ করে যাচ্ছে, এটা কি, সিনেমাটা দেখবো কি করে? এবং সেখানে তখন খুচরো নিয়ে বচসা, আমার কাছে খুচরো নিয়ে এভাবে সিনেমা দেখা যায় না। মানে হলে গিয়ে সিনেমা দেখতে গিয়ে যদি এইরকম ধরনের পীড়াদায়ক অভিজ্ঞতা হয় তাহলে হলে যাব না, কিন্তু হলে না গেলে তাহলে সিনেমাটা দেখবো কিভাবে, কারণ আমি কিন্তু হলে গিয়ে সিনেমা দেখার ভীষণ পক্ষপাতী। বাড়িতে বসে ওটিটিতে দেখা সেটা একটা অন্য ধরনের আনন্দ, মানে যখন ইচ্ছে পজ দিচ্ছি, যখন ইচ্ছে যা খুশি করছি, কিন্তু সেটা না, সিনেমা দেখার যে একটা একাগ্রতা, সেটা সামাও কোথাও একটা আমার মনে হয় বাধা পড়ে যায়। কেন, সিনেমা দেখতে বসার একটা অন্য ধরনের মানসিকতা থাকা উচিত। দেখেছি বসতে, পুরো দমে এনজয় করব ছবিটা, এনজয় করে উঠবো, তার মাঝখানে পজ টজ দিয়ে নানা রকম ভাবে এখন, তবে আমার মনে হয় এভাবেই হয়তো সিনেমাটা দেখা হবে। এবং যার জন্যে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে তাই জন্যে কিনা কে জানে ওটিটিতে somehow the editing pattern of a feature film is very different from an editing pattern of an OTT film, এবং সেখানে কোথাও যেন
একটু বেশি করে লেজামুড়োদের আমি বেশি অবস্থান দেখতে পাচ্ছি। মানে সাধারণত আমাদের এডিটিং এ যেটা শেখানো হয় যে মূল জায়গাটা থাকবে, তোমার যে শটের যে নির্যাস বা সিনের যে নির্যাস সেটাই যেন ধরা পড়ে, কিন্তু এখানে দেখছি নির্যাসের থেকেও বেশি কিছু ধরা পড়ছে, যেটা অনেক সময় আমার মনে হচ্ছে একটু ফ্ল্যাগ ডাউন করে দিচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখছি যে সেটাই যেন একটা চলন হয়ে উঠেছে। এখন সেটা কি ওটিটির দর্শকদের কথা মাথায় রেখে না কি রেখে আমি ঠিক ধরতে পারছি না। তবে সিনেমা থাকবে, কারণ এটা একটা ফর্ম অফ এন্টারটেনমেন্ট, যেখান থেকে বেরিয়ে এর খুব একটা অল্টারনেটিভ আমি দেখতে পাচ্ছি না। আহ, এখানে আমি একটা এমন শট পেয়েছিলাম, শটটা লম্বা, কিন্তু আমার তার মাঝখানে কিছু অংশ ডায়ালগ ছিল যেটা আমার পছন্দ হচ্ছিল না। সেটা যদি বাদ দিতে যাই, তাহলে যেটা হচ্ছিল একটা জাম্প কাট তৈরি হচ্ছিল, যে জাম্প কাটটা খুব একটা ভালো লাগছিল না দেখতে, এডিটিং ওয়াইজ স্মুথনেসটা কোথাও একটা হারিয়ে যাচ্ছিল। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জুম না করলে কি হতো সেটা। তাই কি করা গেল, জাম্প কাটটা করলাম, কিন্তু করে পরবর্তী যে শটটা পরে আসছিল সেটাকে আমি অনেকটা জুম আর রিসাইজ করলাম, যাতে জাম্প কাটটা অনেকটা স্মুথ লাগে, যাতে জাম্প কাট বলে না মনে হয়, ইনফ্যাক্ট যাতে মনে হতে পারে যে সেম অ্যাক্সিসেই ডাইমেনশন পাল্টে কাট করা হয়েছে, যেটা অনেক ক্ষেত্রেই অনেক সময়তেই করা হয়ে থাকে, যে সেম অ্যাক্সিসে কাট কিন্তু ডাইমেনশনটা পাল্টে গেল, যাতে কাটের জার্কটা না ধরা পড়ে। বাচ্চারা আসলো, ওইটাকে নিয়ে কেড়ে নিয়ে চলে গেল মা। শুধু আমার কাছে কাপড়। তাদেরকে আমাকে একটা নতুন পুতুল কিনে দেবে?